জাতীয় স্মার্টফোন এই কথার বা এই উক্তির উৎপত্তি হয় মূলত রেডমি নোট সিরিজের হাত ধরে। বাট লাস্ট কয়েক জেনারেশন ধরে রেডমি নোট সিরিজে আমরা তেমন কোনো ডিভাইস পাইনি যেটাকে একদম জাতীয় স্মার্টফোন বলা যায়, কারণ কিছু না কিছু জায়গায় কমতে ছিল এবং রেডমি সেই আগের রেডমি আর নেই। তো এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে রেডমি নোট 14 5G। অনেকেই বলছে এটা জাতীয় স্মার্টফোন হতে যাচ্ছে, হতে পারে। আসলে কি সেরকম কিছু হতে পারে কিনা, চলুন সেটা একটা আমরা ফাইন্ড আউট করে দেখি। রেডমি নোট 14 5G চায়নাতে লঞ্চ হয়েছে এবং তিনটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 6, 8 এবং 12GB র্যাম, সেই সাথে 128GB এবং 256GB স্টোরেজে রয়েছে। বাংলাদেশে 828GB ভ্যারিয়েন্ট দেখলাম রাইট নাও অ্যারাউন্ড 28K-তে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটা কিন্তু আপনারা SMS গ্যাজেটে পেয়ে যাবেন, তাদের সব যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটিতে রয়েছে, ডেসক্রিপশনে ইনফরমেশন দেওয়া থাকবে। তবে আমার কথা হলো এই ডিভাইসটার 828GB ভ্যারিয়েন্টের যে প্রাইস সেটা আমার কাছে অবশ্যই ঠিকঠাক মনে হয়নি। সো আমার মনে হয় যদি একটু ওয়েট করেন কিছুদিনের মধ্যে এটার দামটা কমবে এবং তখন গিয়ে কেনাটা বুদ্ধিমানের কাজ হবে। ডিজাইন অনেকটা বড় ভাইদের সাথে মিল রাখলেও এর নিজস্বতা বলতে একটা ব্যাপার আছে, বিশেষ করে রিয়ার প্যানেলে। সেখানে আমরা দেখতে পাই ফ্রস্টেড গ্লাস টাইপের একটা গ্লাসের মতো কিছু ব্যবহার করা হয়েছে। মূলত এটা প্লাস্টিক, ওটাকে একটু ফ্রস্টেড করে দেওয়াতে গ্লাস টাইপের ভাইব দেয়। এতে করে একটা সুবিধা আছে, ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস বসছে না, বাট অবশ্যই স্ক্র্যাচ পড়তে পারে, তাই যত্নশীল হওয়া উচিত হবে। বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি। রিয়ার প্যানেলের একটা ডিজাইনের যে প্যাটার্নটা লক্ষ্য করছি, একদম সলিড টাইপের রাখে নেই ওরা, একটু বক্স শেপ করা, লাইক কিছুটা দাবার কোটের মতো লাগবে, বা বলতে পারেন কোলাস শেপে রাখা হয়েছে, একটু কালার ডিফারেন্ট করে। এটা মানুষের কাছে ভালো লাগতে পারে, আমার কাছে পার্সোনালি খুব আহামরি ভালো লাগে না আর কি। আর প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছু আছে, 3.5mm হেডফোন জ্যাক, এয়ার ব্লাস্টার সেন্সর, আর হচ্ছে এখানে টাইপ সি পোর্ট রয়েছে। তবে 3.5mm হেডফোন জ্যাকটা আমার পার্সোনালি উপরের দিকটাতে একদমই পছন্দ হয় না, আমার ভালো লাগতো নিচে থাকলে। ওজন 190 গ্রামের মতো, IP64 এর রেটিং আছে এই ফোনে। এর ডিসপ্লেটা দেখে তো বেশ ভালোই লাগছে, বেশ কালারফুল ডিসপ্লে এবং চিন বেজেল মোটামুটি ন্যারো রাখছে। লোয়ার চিনটা একটু তুলনামূলকভাবে মোটা, বাট খুব একটা চোখে বাঁধবে না বোধহয়। এখানে যে পাঁচল কাটটা দেখছেন সেটাও বেশ ছোটখাটো। সাইজ 6.67 ইঞ্চ। এটা মূলত একটা ওলেড প্যানেল, যেখানে 120Hz হাই রিফ্রেশ রেট পেয়ে যাবেন, ওয়াইডভাইন L1 এর সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। 21 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লেতে। পাশাপাশি এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। একেবারে ন্যাচারাল টাইপের কালার দিচ্ছে না, একটু ভিভিড ভাইব্রেন্ট করে দেয়, দেখতে ভালো লাগে। যখন আপনি গেমিং করবেন বা ভিডিও দেখবেন আর কি, তখন এই ডিসপ্লেটার আউটপুট আপনার কাছে ভালো লাগার কথা। কন্ট্রাস্ট ভালো পেয়েছি এবং ব্ল্যাকটা অবশ্যই পিওর ব্ল্যাক পাওয়া যাচ্ছে, যেহেতু এটা একটা ওলেড প্যানেল। আমাদের টেস্টিংয়ে দেখলাম 120Hz ঠিকঠাকভাবে রেজাল্ট করছে। আর ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম নেই, কারণ এখানে আসলে পিক ব্রাইটনেস বেশ ভালোই। ইনডোরে আপনি ঠিকঠাকভাবে দেখবেন এবং আউটডোরেও স্ট্রাগল ফ্রিভাবেই ব্যবহার করা যায় এই ডিসপ্লেটা। আর এই ডিসপ্লেটার তলায় রয়েছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এর পজিশন ঠিকঠাক এবং প্রত্যেকবারে ঠিকভাবে রিড করতে পারছে। ভিজা হাতে একটু সমস্যা হতে পারে, দ্যাটস ইট। তবে বস, ভিডিও দেখার সময় একটা উইয়ার্ড বিষয় নোটিস করলাম। আমরা ইউটিউবে নর্মালি 1080p ভিডিও দেখছি, 720p আবার 4K, সেগুলো ঠিকঠাকভাবে চলছে। কিন্তু ইউটিউবে যখন আমরা 4K HDR 60fps ভিডিও দেখছিলাম, তখন রেজলিউশন ড্রপ করছিল, তখন এটা চলে আসছিল 320-এ, যেটা খুবই উইয়ার্ড। ফার্স্টের দিকে ঠিকঠাক চললেও কিছু সময় পরে এটা ড্রপ করে। তো আমার যা মনে হয় এটা কোনো একটা বাগ, এটা হয়তো বা ওই হাইপারওয়েসের কোনো বিষয় এরকম হতে পারে। সো এইটা ফিক্সাবল আমি যা মনে করি আর কি। তো যারা অলরেডি এই ফোন কিনে ব্যবহার করছেন তারাও এই সমস্যা ফেস করছেন কিনা একটু কমেন্ট করে জানান তো। এই স্মার্টফোনটা পাওয়া যায় কিন্তু 3টা কালার ভ্যারিয়েন্টে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রিন। আর এই ডিভাইসের মাঝে আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন 5110 mAh, আর বক্সে রয়েছে 45 ওয়াটের চার্জিং সিস্টেম। তো ওইটা দিয়ে স্মার্টফোনকে ফুল চার্জ করতে 1 ঘন্টা প্লাস কিছুটা সময় লাগবে, লাইক 1 ঘন্টা 10-12 মিনিটের মতো সময় লাগবে। তবে এটার ব্যাকআপ আবার ভালো। আমাদের টেস্টিংয়ে এটা দেখছিলাম 7.5 ঘন্টার মতো এসওটি দিতে পারছে। আই থিঙ্ক যে আপনাদের রেগুলার ইউসেজে এটা আরও বেটার ব্যাটারি ব্যাকআপ দেবে এবং একদিন চালানো যাবে ইজিলি। নোট 14 5G এর রিয়ারে রয়েছে 2টা শুটার। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের সোনি IMX LYT600 সেন্সরটা, যেটা বলতে পারেন এইটা জাতীয় সেন্সর হয়ে গেছে। পরবর্তী শুটার হলো গিয়ে 2 মেগাপিক্সেলের, যা ম্যাক্রো শুটার। আপনি একটা আনঅফিশিয়াল ডিভাইস কিনছেন 28,000 টাকা দিয়ে, সেই ডিভাইসে আলট্রা শুটার নেই, এই ব্যাপারটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং সে কারণে আমি মনে করি এইটাও আসলে নিজেকে জাতীয় স্মার্টফোনের প্রার্থী হিসেবে দাবি করতে পারে না। এই ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। রেডমির ছবিগুলোতে যেমনটা আমরা দেখি কালার টোন বা কালার সেন্স যেমনটা হয়ে থাকে, এই ফোনের ম্যাক্সিমাম ছবিতে সে ব্যাপারটা কিন্তু বিদ্যমান আমরা হতে দেখছি। একটু যদি জুম করে দেখতে যাই, ডিটেলের পরিমাণ ওকেশ টাইপের লাগছে আমার কাছে, খুব আহামরি না, আবার কমও বলা যায় না। এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস বা এটার দাম যদি আরেকটু কমে, তাহলে এটা কিন্তু একদম ডিসেন্ট একটা জায়গায় থাকবে বলে আশা করছি। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলে একটু প্যারা খায় মাঝে মধ্যে, আরেকটু ওয়াইডার হলে পরে কিন্তু এর ছবিগুলো আরও বেশি ভালো লাগতো। মাঝে মধ্যে ক্রিটিক্যাল সিনারিওতে একটু এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে প্যারা খেতে দেখছিলাম এই ডিভাইসকে। ওভার কন্ট্রাস্টই লাগেনি ছবিগুলোকে, তবে ছবির মিডল এরিয়াতেই আপনি ডিটেলের পরিমাণ বেশ ভালো দেখবেন, কর্নার এরিয়াগুলোতে একটু কম মনে হয়েছে আর কি। আর শ্যাডোর দিকে বা লো লাইট এরিয়াতে এই ডিভাইসটা কিন্তু বেশ কিছুটা সফট টাইপের ছবি দেয়, নয়েজ গ্রেনও আসে এবং খুব একটা ডিটেলড ছবি মনে হবে না। বাট নাইট মোড অন করে নিলে আপনি সন্তোষজনক ছবি পেয়ে যাবেন। সেক্ষেত্রে একটু কন্ট্রাস্টের পরিমাণ বেড়ে যায়, যাতে করে ছবিগুলো দেখতে আরও বেশি ভালো লাগে আর কি।
একটু কালারটাও বুস্ট আপ করে তখন, আর হেভি লাইটটাকেও মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করতে পারে। তবে আপনি যদি প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নেন নাইট মোডে, তাহলে আমার মনে হয় বেশ ভালো ছবি এর থেকে বের করতে পারবেন। খুব একটা ভালো লাগেনি এর পোর্ট্রেট মোডে এক একটা ছবিতে কালার টোন এক এক রকমভাবে শিফট করছিল, এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে খুব প্যারা খাচ্ছিল, এবং বেশ কয়েকটা ছবিতে লক্ষ্য করলাম হোয়াইট কালারের টি শার্ট পরাতে ও টোটাল ছবিটাকে ব্লেন্ড করে ফেলছে আর কি, খুব একটা ডিটেইলে আসে নেই এবং এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও ভালো রকমেরই প্যারা খাচ্ছে। আর এজ ডিটেকশনেও মিসম্যাচ পেয়েছি বেশ কিছুটা। তবে একদম ঠিকঠাক ওর অনুকূলে লাইট টাইট যদি থাকে সব কিছু মিলে, তাহলে মোটামুটি ভালো আউটপুট বের করা যায়। পোর্ট্রেট মোডে অ্যাজ এ রেডমির ফোন আরও বেটার কিছু আসার কথা ছিল, কারণ রেডমির পোর্ট্রেট মোটামুটি ভালোই হয়, এইটা একটু ঝামেলা পেয়েছি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা ম্যাক্সিমাম সময় কাজে লাগার মতো ছবি দিচ্ছে, যদিও একটু সফট লাগছে স্কিন। আর ব্যাকগ্রাউন্ডে যদি হেভি লাইট চলে আসে সেটা কন্ট্রোল করতে একটু প্যারা খায়। তবে প্রপার লাইট যদি দেওয়া যায় বা ঠিকঠাক লাইট দেওয়া যায়, তাহলে এর থেকে বেটার আউটপুট বের করা সম্ভব। কিছু কিছু ছবি আমাদের কাছে একটু ওয়াস্ট আউট লাগছিল মাঝে মধ্যে, আর ইনডোরের দিকে একটু সফট ছবি পেতে পারেন। এই ফোনটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করে সর্বোচ্চ 1080p 30 fps এ। আপনি স্টেবিলিটি মোটামুটি ভালোই পাবেন, স্টেবল ফুটেজ, বাট 4K এর মজা মিস করছেন, এটা মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই। আর যদি বলেন যে হ্যাঁ 1080p হিসাবে ভিডিও কেমন, সেই হিসেবে ভালো বলা যায়। 1080p হিসেবে আমরা ডিটেলের পরিমাণ ওকে পেয়েছি, এবং এক্সপোজার ব্যালেন্সেও খুব বেশি টাইম নেয় না। নোট 14 5G অপারেটিং সিস্টেমে রয়েছে হাইপারওয়েজ বেসড অন অ্যান্ড্রয়েড 14। রেডমি ক্লেম করছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে এই ডিভাইসে, এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে ওরা এই ডিভাইসে। তবে যেহেতু রেডমির ডিভাইস, আমার মনে হয় একটু গ্রুপগুলোতে পোস্ট করে জেনে নেওয়া ভালো হবে যে আসলে ওই আপডেটটা দেওয়া ওই মুহূর্তে উচিত কিনা। স্মার্টফোনটির প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 7025, যা 6nm একটি SoC। আর শুরুতেই বলছিলাম এই ডিভাইসটা পাওয়া যায় 6GB 8GB এবং 12GB র্যাম ভ্যারিয়েন্টে, সেই সাথে 128GB এবং 256GB স্টোরেজ রয়েছে। UFS 2.2 হলো এর স্টোরেজ টাইপ, আর LPDDR4X এর র্যাম থাকছে মূলত এখানে। আপনাদের কাছে কি মনে হয় মিডিয়াটেক ডিমেনসিটি 7025 এই প্রসেসরটা ডেফিনেটলি 28,000 টাকা একটু ছোটই মনে হয়, কারণ এর চাইতে বেটার প্রসেসরযুক্ত ডিভাইস এরকম দামে এক্সিস্ট করতে দেখি। সুতরাং সে জায়গায়ও এই ডিভাইসের পারফরমেন্স কিছুটা পিছিয়েই থাকে। হ্যাঁ, ডে টু ডে টাস্ক সামলাতে পারবে, তাতে করে প্যারা নেই। আপনারা রেগুলার যে ধরনের কাজবাজ করেন সেগুলো সে মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। বাট তারপরেও কিছু কিছু অ্যাপ ওপেন করতে গিয়ে মনে হচ্ছিল অ্যানিমেশনে একটু ল্যাগ দেখাচ্ছে, বিশেষ করে যেমন এই যে ক্যামেরা অ্যাপটা যখন আমরা ওপেন করতে যাই তখন এখানে একটু ল্যাগ দেখায়। এরকম কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে হালকা চাপি একটা ভাব আমরা ফিল করছিলাম আর কি এই ডিভাইসে। তবে কখনো গরম হতে দেখিনি। আর এটা যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, প্রচুর পরিমাণে চাইনিজ ব্লোটার এখানে আপনারা মাগনা পেয়ে যাবেন, যেগুলোকে আমার মনে হয় আসলে আনইনস্টল করে ফেলাই ভালো হবে, এবং ওগুলো ক্লিন করে ফেললে এটার থেকে আর একটু ক্লিন ভাইব পাওয়া যায়। আর রিসেন্টলি হয়তো খেয়াল করছেন রেডমির চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে নোটিফিকেশন জনিত কিছুটা সমস্যা দেখা দেয়। হ্যাঁ, এটাতেও সেরকম প্রবলেম আমরা ফেস করছিলাম। গেমিং টেস্টের জন্য প্রথমে ট্রাই করি আমরা পাবজি। স্মুথ আল্ট্রাতে প্লে করা হয়, বলা যায় প্রথম দিকে বেশ স্মুথ রেজাল্টই দিচ্ছিল, এবং 25-26 মিনিট পর্যন্ত এটা স্টেবলভাবে পারফরমেন্স ধরে রাখতে পারছিল। মাঝে মধ্যে টুকটাক ফ্রেম রেট ওঠানামা করতে দেখছিলাম, তবে একদম হেভি ফ্ল্যাকচুয়েট করছে বা খুব বেশি নিচে নেমে আসছে এমন প্রবলেম কিন্তু ফেস করিনি। মাইক্রোস্টার্টার ছিল, অ্যাকশন মোমেন্টে গিয়ে মূলত টুকটাক কিছু ল্যাগের দেখা পেয়েছি, বাট প্লেয়েবল রেজাল্ট পাওয়া যায় আর কি। অন্যদিকে ফ্রি ফায়ারের রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে বেটার ছিল পাবজির চাইতেও, যেখানে আলট্রা গ্রাফিক্স, হাই রেজুলেশন, হাই ফ্রেম রেটেই প্লে করা হয় এবং প্লেয়েবল রেজাল্ট দেয়, স্মুথ রেজাল্ট ছিল। তবে আর একটু লোয়ার সেটিংসে নিয়ে খেললে পরে এর থেকে কিন্তু আর বেটার আউটপুট বের করা যায়। আর পাবজিতে যতটুকু হিট জেনারেট করছিল, ফ্রি ফায়ারের ক্ষেত্রে কিন্তু ততটাও আমরা হিট জেনারেট করতে দেখিনি এই ডিভাইসে। তবে কখনোই আপনার মনে হবে না এই ডিভাইসটা এক্সেসিভ লেভেলের হিট জেনারেট করছে বা থার্মাল থ্রোটল করছে ওইভাবে। দিন শেষে আসলে এটাই দাঁড়ায় 28,000 টাকায় এর পারফরমেন্স সেকশনটা একটু পিছিয়েই থাকে। যদি এটার দাম কমে আসে তখন গিয়ে একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে আসবে বলে আশা করছি। এখন দেখা যাক কতটুকু আসলে দাম কমে। আছে স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি আবার বেশ ভালো, ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্টরশন পাইনি, তবে হালকা একটু ভাইব্রেশন টাইপের একটা ফিল আসতে পারে। ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, কথা বলার জন্য সমস্যা নেই, নেটওয়ার্ক রিসিপশনে সমস্যা পাইনি বোথ কানেকশনে। আর প্রয়োজনীয় যে সেন্সরসগুলো আছে সেগুলো পারফেক্টলি ওয়ার্ক করছে, এমনকি জাইরোস্কোপ সেন্সরটাও ঠিকঠাকভাবে রেজাল্ট দিচ্ছে গেমিং টাইমেও। তো ফাইনালি এটাই দাঁড়ালো লাস্ট 2-3 বছরের মতো রেডমি নোট 14 এবারেও জাতীয় স্মার্টফোন হতে পারলো না বেশ কয়েকটা কারণে। ফার্স্ট অফ অল এটার দাম এখন বেশি আছে, দ্বিতীয়ত এটাতে ক্যামেরা হিসেবে একটা আলট্রাওয়াইড অবশ্যই দরকার ছিল। মেন ক্যামেরাটা ডিলাইটে মোটামুটি যে রেজাল্ট দেয় ওটা নিয়ে সন্তুষ্ট, বাট আলট্রাওয়াইড দরকার ছিল। পাশাপাশি আর একটু বেটার কোনো চিপ দিয়ে আসলে তখন আর এই প্রাইস পয়েন্টে হয়তো আমরা কমপ্লেন করতাম না। এখন দেখার বিষয় কত দ্রুত এর দাম কতটা নিচে নামতে পারে। তো ভাই ব্রাদার, রেডমি নোট 14 সম্বন্ধে আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের ব্র্যান্ড নিউ ভিডিওতে।